কলোনিয়ালিজম বা উপনিবেশবাদের বা যে কথাটা আছে এটার অর্থ কি, এটা আমরা শেষ দিনে বোঝার চেষ্টা করেছিলাম। আই হোপ শেষ দিনের ক্লাস সবাই দেখেছো। ওটা দেখতে হবে, যদি হিস্ট্রি বুঝতে চাও ওটা দেখতে হবে, কারণ আমরা কলোনিয়ালিজমের ফেজটাই কমপ্লিট করব। ঠিক আছে, কলোনিয়ালিজম এই যে সময়টা আছে, এই সময়টা কোত্থেকে? কলোনিয়ালিজম 1757 সালে শুরু হয় এবং 1947 সালে এটা শেষ হয়। এই সম্পূর্ণ যে টাইম পিরিয়ডটা আছে, এই সম্পূর্ণ যে সময়টা আছে, এটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ। অর্থাৎ উপনিবেশবাদ বলতে কি বোঝায়? উপনিবেশবাদ বলতে এখানে দুটো দেশ থাকবে, একটাকে বলবো আমরা মাতৃদেশ অর্থাৎ যেই দেশটা শাসন করবে, আর এটাকে বলবো আমরা কলোনি বা উপনিবেশ, যেই দেশটা শাসিত হবে। মাতৃদেশ বলতে ব্রিটেন এবং শাসিত বা কলোনি বলতে হচ্ছে ভারত। তো মাতৃদেশ বা ব্রিটেনের যে উন্নয়ন আছে বা কল্যাণের জন্য ভারতের শোষণ করা হবে, এই যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে হচ্ছে কলোনিয়ালিজম বলা হয়, যেখানে মাতৃদেশের কল্যাণের জন্য উপনিবেশের শোষণ করা হয়, এটাকে বলে কলোনিয়ালিজম। এই কলোনিয়ালিজম যে রয়েছে বা কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ, এটার যে প্রকৃতি রয়েছে বা নেচার যে রয়েছে, এটার যে চরিত্র রয়েছে, এই চরিত্রের মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন এসেছে। ওকে, এই পরিবর্তনটা কিভাবে এসেছে? চরিত্রের মধ্যে চেঞ্জ এসেছে, আমরা লক্ষ্য করতে পারি। বাট এই চেঞ্জটা আসলো কিভাবে? সো মাতৃদেশ যে আছে, মাতৃদেশের অর্থনৈতিক যে হিত বা স্বার্থ আছে, সেটা পরিবর্তন হওয়ার সাথে সাথেই কলোনিয়ালিজমের চরিত্রের মধ্যেও পরিবর্তন চলে আসে। ঠিক আছে, তো এটাকে তিনটা ফেসে ভাগ করা হয়েছে, আগের দিনও ক্লাস আলোচনা করেছি। একটাকে আমরা বলছি কমার্শিয়াল ফেস, এটা কবে থেকে? এটা 1757 থেকে 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটাকে বলছি আমরা কমার্শিয়াল ফেস। দু নাম্বার ফেস যেটাকে আমরা বলছি ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প ফেস বা শিল্পচরণ, ইন্ডাস্ট্রিয়াল ফেস। এটা কবে থেকে হচ্ছে? 1813 থেকে 1857 পর্যন্ত চলছে, 1857 পর্যন্ত চলছে। এবং তিন নাম্বার ফেজ আমরা যেটাকে বলছি তার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ফেজ। ফাইন্যান্সিয়াল ফেজ এটা কবে থেকে চলছে? এটা চলছে 1858 থেকে 1947 বা 1947 পর্যন্ত এই ফেজটা চলেছে। তো কলোনিয়ালিজমে এই তিনটা ফেজ আমরা লক্ষ্য করতে পারি। আমাদের সবার প্রথম যে ফেজটা আছে, এই ফেজটার নাম হচ্ছে কমার্শিয়াল ফেজ। এই ফেজটা হচ্ছে আমাদের বিষয়বস্তু। কমার্শিয়াল ফেজ বলতে আমরা কি বুঝি? এই সময় ব্রিটেনে কমার্শিয়াল ক্যাপিটালিজম চলছিল। এই সময় ব্রিটেনে পোকাগুলো তাড়াতে হবে, এটাকে হত্যা করতে হয় পোকাগুলোর। এখন কি অসুবিধা, একদম কি বলবো আর। ওকে, তো এই সময় ব্রিটেনে ক্যাপিটালিজমের কমার্শিয়াল ফেজ চলছিল, এটাকে বলা হচ্ছে কমার্শিয়াল ক্যাপিটালিজম। কি বলে? কমার্শিয়াল ক্যাপিটালিজম। কমার্শিয়াল ক্যাপিটালিজম কথার অর্থ কি? কমার্শিয়াল ক্যাপিটালিজম কথার অর্থ আগের নোটে আমি দিয়েছি এই বিষয়গুলো, ঠিক আছে? নোট যারা পড়েছে তারা জানো কমার্শিয়াল ক্যাপিটালিজম কথার অর্থ কি। এটার অর্থ হচ্ছে ভারত থেকে কম দামে মাল বিক্রি কিনবে, ভারত থেকে কম দামে দ্রব্য ক্রয় করবে, ঠিক আছে, ও ইউরোপে বেশি দামে বিক্রি করবে, ইউরোপে অধিক দামে বিক্রয় করবে। তো ভারত থেকে কম দামে দ্রব্য কিনে ইউরোপে
অধিক দামে বিক্রয় করবে, এটাকে আমরা বলি হচ্ছে কমার্শিয়াল ক্যাপিটালিজম। তো ব্রিটেনে এই ধরনের একটা নীতি সেই সময় চলছিল। ব্রিটেনের লোকদের একটাই জিনিসেই বেশি হচ্ছে বলতে পারো ফোকাস ছিল, সেটা হচ্ছে প্রফিট আর্ন করা। আমি প্রফিট আর্ন করবো। ক্যাপিটালিজমের মূল লক্ষ্যটাই হচ্ছে প্রফিট বা লাভ, বা লাভটা কিভাবে আর্ন করবো বা লাভটা কিভাবে আমরা অর্জন করব, সেটা বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে করা হয়েছে। কমার্শিয়াল ফেসে এদের লাভ আর্ন করার বা প্রফিট গেইন করার পদ্ধতি ছিল ভারত থেকে কম দামে জিনিস কিনে ব্রিটেনে বেশি দামে বিক্রি করবে, যে মার্জিনটা হবে সেটাই হচ্ছে তাদের প্রফিট। এবং এই সময় ভারতের কিছু দ্রব্য, পার্টিকুলারলি ভারতের যদি বলো কি কি দ্রব্য ছিল, ভারতের কিছু দ্রব্য যেমন সুতি বস্ত্র, ঠিক আছে, তারপর রেশমি বস্ত্র এবং মলমল বা মসলিন যেটাকে বলা হয়। বাংলাদেশে মুসলিন যে পাওয়া যেত, মসলিন বা মলমল, খুব পাতলা একটা কাপড়, ঠিক আছে, এবার মনেই হবে না যে কাপড় পরে আছে, এরকম একটা ফিলিংস, সে খুব লাইট, ঠিক আছে। বলা হতো দেশলাই কাঠির যে খাপগুলো আছে, যে প্যাকেটগুলো আছে, সেগুলোতে নাকি পাঠানো হতো, সেই বক্সগুলোতে নাকি পাঠানো হতো মলমল। এবং এই ধরনের কাপড়ের ইউরোপিয়ান মার্কেটে হিউজ ডিমান্ড ছিল। ইউরোপিয়ান মার্কেটে এই ধরনের কাপড়গুলোর হিউজ ডিমান্ড ছিল। কিন্তু ইউরোপের যে দ্রব্যগুলো ছিল এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, ঠিক আছে, ইন্ডিয়ান। কিন্তু ইউরোপিয়ান যে প্রোডাক্টগুলো ছিল, ইউরোপিয়ান প্রোডাক্টগুলোর ভারতে কোনো বলতে পারো এটার কোনো ডিমান্ড বা চাহিদা ছিল না। এই কারণের জন্য ইউরোপের কি করতে হতো ব্রিটেনের, ব্রিটেন নিজের দেশ থেকে মুদ্রা নিয়ে আসতো ভারতের সাথে বাণিজ্য করার জন্য। ব্রিটেন থেকে মুদ্রা আনতে হতো ভারতের সাথে বাণিজ্য করার জন্য। তো ব্রিটেন থেকে তারা যখন মুদ্রা আনছে ভারতে বাণিজ্য করার জন্য, তার মানে কি ব্রিটেনে কি হচ্ছে, ব্রিটেনে এটাকে বলা হচ্ছে ড্রেন অফ ওয়েলথ, ব্রিটেনে এটাকে বলছে হচ্ছে ধনের নির্গমন। মানে ব্রিটেনের যে কারেন্সি আছে, সেই ব্রিটেনের কারেন্সি ভারতে চলে আসছে। তো এই বাণিজ্যটা যে ছিল, এই বাণিজ্যকে একতরফা বাণিজ্য বলা হয়। একতরফা মানে একদিকের মালেরই ডিমান্ড রয়েছে, অন্যদিকের মালের কোনো ডিমান্ড নেই, ঠিক আছে। ব্রিটেন শুধু ভারত থেকে মাল নিয়ে যাচ্ছে, ভারত মুনাফা অর্জন করছে, বাট ব্রিটেন করতে পারছে না। তো তাদের প্রবলেম কি ছিল? তাদের প্রবলেম ছিল হচ্ছে ভারত থেকে তাদের মুদ্রা এনে ব্রিটেন থেকে মুদ্রা এনে বা ব্রিটেন থেকে পয়সা এনে ভারতে তাদের ব্যবসা করতে হচ্ছে। কিন্তু যে পলাশির যুদ্ধ হয়ে গেল, বক্সারের যুদ্ধ হয়ে গেল, তো বক্সারের যুদ্ধের পরে বক্সারের যুদ্ধের পরে ব্রিটিশ কোম্পানি কি পেল? বাংলার দেওয়ানি পেল। বাংলার দিওয়ানি অধিকার যেটা আছে, দিওয়ানি রাইট বা দেওয়ানি অধিকার যেটা আছে সেটা পেল। দিওয়ানি রাইটস বা দিওয়ানি অধিকার বাংলার পেল। কে পেল এটা? এটা পেল হচ্ছে ব্রিটিশ। তো ব্রিটিশরা যখনই বাংলার দিওয়ানিটা পেল, তার মানে কি ব্রিটিশদের যে পয়সার সমস্যা আছে সেই সমস্যা মিটে গেল। দেওয়ানি মানে কি? দিওয়ানি মানে হচ্ছে রিভিনিউ কালেকশন রাইট, রিভিনিউ কালেকশন রাইট, অর্থাৎ তারা এখন বাংলা থেকে রাজস্ব সংগ্রহ করবে। রাজস্ব কিসের উপরে আসে? পয়সার উপরে আসে। তো বাংলা থেকে রাজস্ব শুরু করবে, পয়সা নেবে বাংলা থেকে। এখন তো বাংলা থেকে যে রাজস্বটা কালেকশন করবে, তো রাজস্ব কালেকশন করলে কি হবে? এই রাজস্বটা এখন ব্রিটেন থেকে আনা যে মুদ্রা রয়েছে সেটাই কি করে দেবে? রিপ্লেস করে দেবে। ব্রিটেন থেকে যে মুদ্রা আনতো ব্রিটিশরা ভারতে বাণিজ্য করার জন্য, সেটা রিপ্লেস করে দেবে। এখন তারা কি করবে? বাংলার যে রাজস্ব আছে বা বাংলার যে পয়সা আছে সেটা দিয়ে তারা বাণিজ্য শুরু করবে। বাংলা থেকে পয়সা তুলবে, রাজস্ব তুলবে, সেই পয়সা দিয়ে ভারতের বিভিন্ন জায়গা থেকে মাল কিনবে, তারপর ব্রিটেনে পাঠাবে। তার মানে দেখি সম্পূর্ণটাই কামাই হয়ে গেল, ঠিক আছে। এবং এই সময়টাকে আমরা কি ফেজ বলছি? কমার্শিয়াল ফেজ বলছি। এই সময় ব্রিটেনের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে বাণিজ্যের মাধ্যমে মুনাফা অর্জন, বাণিজ্যের মাধ্যমে মুনাফা, ঠিক আছে, রেভিনিউ কালেকশন করা এবং সেটা বাণিজ্যে নিবেশ করা, এবং সেটা ইনভেস্ট করবে কোথায়? ইনভেস্টমেন্ট ইন ট্রেড, এবং সেটা বাণিজ্যে নিবেশ করা। এই সময় ব্রিটেনের মূল লক্ষ্য ছিল এটা। ভারত থেকে কি করবে? ভারত থেকে বাণিজ্যের মাধ্যমে মুনাফা অর্জন করবে, এবং যে মুনাফাটা হবে সেটা আবার বাণিজ্যের মধ্যে কি করবে? নিবেশ করবে, ঠিক আছে। তো এই যে উদ্দেশ্য রয়েছে, এই উদ্দেশ্যের উপর ভিত্তি করেই এখন এই সময়
ভারতের সম্পর্কে ব্রিটেনের রাজনৈতিক নীতি, পলিটিক্যাল নীতি, সামাজিক নীতি, অ্যাডমিনিস্ট্রেটিভ নীতি, সাংস্কৃতিক নীতি, কালচারাল পলিসি অ্যান্ড ইকোনমিক পলিসিটা তৈরি হবে। ঠিক আছে, এই সময় লক্ষ্য কি? এই সময় লক্ষ্য হচ্ছে বাণিজ্য থেকে অধিক পরিমাণে ইনকাম করা বা প্রফিট করা এবং সেই প্রফিটটা বাণিজ্যে নিবেশ করা। তার মানে যতগুলো পলিসি এখন ব্রিটিশরা ভারতে নিয়ে আসবে, রাজনৈতিক পলিসি হোক, সোশ্যাল বা সামাজিক পলিসি হোক, প্রশাসনিক পলিসি হোক, সাংস্কৃতিক পলিসি হোক বা ইকোনমিক পলিসি হোক, প্রত্যেকটা পলিসির লক্ষ্য কি থাকবে? প্রত্যেকটা পলিসির লক্ষ্য হবে এই লক্ষ্যগুলোকে অর্জন করা। তো এই লক্ষ্যগুলোকে অর্জন করার জন্য রাজনৈতিক পলিসি করা হবে। ঠিক আছে, এখন রাজনৈতিক পলিসি কি থাকবে দেখো। এই সময় ব্রিটেনের যে রাজনৈতিক পলিসি থাকবে 1757 থেকে 1813 পর্যন্ত যে ব্রিটেনের যে পলিটিক্যাল পলিসি থাকবে, পলিটিক্যাল পলিসি তাহলে কি থাকবে বলো? পলিটিক্যাল পলিসি ব্রিটেনের থাকবে হচ্ছে, প্রথম ব্যাপার হচ্ছে কম যুদ্ধ করা, লিখে নাও এগুলো, ঠিক আছে। 2 নম্বর কি থাকবে? কম অধিগ্রহণ করা, কম যুদ্ধ করা এবং কম অধিগ্রহণ করা। ব্রিটেনের জেনারেল পলিসি থাকবে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাধারণ নর্মাল পলিসি এই সময় থাকবে, কম থেকে কম যুদ্ধ করবে, যতটা কম যুদ্ধ করা যায় যুদ্ধ করবে এবং একই সাথে সাথে যত কম জায়গা অধিগ্রহণ করা যায় ততটা কম অধিগ্রহণ তারা করবে। কেন এই ধরনের পলিসি আসলো দেখো, আমি কি বলছিলাম এই সময় লক্ষ্যটা কি? এই সময় লক্ষ্যটা হচ্ছে প্রফিট এবং এই প্রফিটটা সঞ্চয়, এই প্রফিটটা কালেকশন করবে, সঞ্চয় করবে এবং সঞ্চয় করে কি করবে? ইনভেস্টমেন্ট ইন ট্রেড। ইনভেস্টমেন্ট ইন ট্রেড এবং বাণিজ্যে কি করবে? বাণিজ্যে ইনভেস্ট করবে। এই তিনটা হচ্ছে ব্রিটেনের হচ্ছে মূল লক্ষ্য। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মূল লক্ষ্য হচ্ছে তিনটা: প্রফিট অর্জন করবে, সেই প্রফিটটা সঞ্চয় করবে, সঞ্চয় করে বাণিজ্যে আবার ইনভেস্ট করবে। তো এখন যুদ্ধ যদি করে, সাপোজ যুদ্ধ করলো, যুদ্ধ করলে কি হবে? যুদ্ধ করলে যুদ্ধের খরচা আছে, তাহলে যুদ্ধ করলে কি হবে? কস্ট বেড়ে যাবে। কস্ট যদি বেড়ে যায় তাহলে তাদের যে প্রফিট আছে প্রফিটটা কমে যাবে। প্রফিট যদি কমে যায়, বাণিজ্যে নিবেশ কি আছে? নিবেশটাও কমে যাবে, নিবেশটাও কমে যাবে। হোয়াট ডাজ ইট মিন? এটা মানে হচ্ছে ব্রিটেনের পুরোপুরি লস। ঠিক আছে, এবং ক্যাপিটালিজম কি বলছিলাম, সবসময় লাভের মুখটা দেখতে চায়। তো এই জন্য কম যুদ্ধ করবে। ভাই যুদ্ধই করবো না, যুদ্ধ করার দরকারই নেই আমার এখন, কারণ যুদ্ধ করলেই খরচ হবে। খরচ হলে কি হবে? খরচ হলে আমরা চাপে পড়ে যাবো, আমাদের পয়সা খরচা হয়ে যাবে, আমরা বাণিজ্য করতে পারবো না, তাই তো। এবং একইভাবে এই সময় কম অধিগ্রহণ করবে। অধিগ্রহণ মানে কোনো একটা জায়গা নিজের অধীনে আনা। ঠিক আছে, অধিগ্রহণটা কেন কম করবে? অধিগ্রহণ যদি করতে যায়, সাপোজ আজকে ব্রিটেন যদি কোনো একটা জায়গার দায়িত্ব নিয়ে নেয়, অধিগ্রহণ করে, তার মানে কি হবে? তার দায়িত্ব বেড়ে গেল, দায়িত্ব বৃদ্ধি পাবে। দায়িত্ব বৃদ্ধি পাওয়া মানে কি? দায়িত্বর সাথে সাথে হচ্ছে খরচও বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণের জন্য ব্রিটিশরা এই সময় চেষ্টা করবে যতটা কম সম্ভব ততটা যুদ্ধ করা, যতটা কম সম্ভব বিভিন্ন রাজ্যকে দখল কম করা, যতটা কম সম্ভব। কিন্তু তা সত্ত্বেও ব্রিটেনের এই সময়ে কিছু যুদ্ধ করতে হয়েছিল, প্লাস কিছু অধিগ্রহণও করতে হয়েছিল। সাধারণ পলিসি কি? সাধারণ পলিসি বা মেন পলিসি যেটা বলবো সেটা হচ্ছে এটা, কিন্তু তার পরিস্থিতি অনুযায়ী কিছু যুদ্ধ করতে হয়েছিল। তাদের মেন লক্ষ্যটা কি? বাণিজ্য করা। এখন তাদের যুদ্ধ করতে হয়েছিল প্রথমত মহীশূরের সাথে, মহীশূরের সাথে যুদ্ধ করতে হয়েছিল। 2 নম্বর মারাঠাদের সাথে যুদ্ধ করতে হয়েছিল। এই সময় মহীশূরের সাথে এই সময় 4টা যুদ্ধ করে এবং মারাঠাদের সাথে 2টো যুদ্ধ করে। কেন করতে হয়েছিল? কেন করতে হয়েছিল? এর মেন কারণটা ছিল বাণিজ্য। মহীশূরদের সাথে যুদ্ধ করেছিল মশলা উৎপাদক মালাবার ক্ষেত্র নিয়ে।
মশালা উৎপাদক মালাবার তটের জন্য। এবং মারাঠাদের সাথে যুদ্ধ করেছিল হচ্ছে কার্পাস উৎপাদক পশ্চিমী তটের জন্য। ঠিক আছে, কার্পাস উৎপাদক পশ্চিমী তটের জন্য। আমি এক মিনিট, জাস্ট মিনিট, আমি একটু কনফার্মেশন করে বলে দিচ্ছি পার্টিকুলারলি। ঠিক আছে, কোন অঞ্চলটা। ইয়েস, কার্পাস উৎপাদক পশ্চিম ভারতের জন্য। কার্পাস উৎপাদক পশ্চিম ভারতের জন্য। তো মারাঠারা ব্রিটিশদের সমস্যা তৈরি করছিল ব্রিটিশদের উপরে কার্পাস ব্যবসা করার জন্য, এবং একইভাবে মহীশূরও সমস্যা করছিল মালাবার ক্ষেত্রে, মালাবার তট যে আছে বা মালাবার যে উপকূল আছে সেখানে বিজনেস করার জন্য। তো এই দুটো কারণের জন্য এই সময় ব্রিটিশদের কি করতে হয়েছিল, ব্রিটিশদের যুদ্ধ করতে হয়েছিল মারাঠাদের সাথে এবং কাদের সাথে, মহীশূরের সাথে। যেখানে মহীশূরের সাথে 4টা যুদ্ধ হয়, টোটাল 4টা ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়, 4টা ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়। এবং তার সাথে সাথে কি হবে, তার সাথে যে 2টো ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়, ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়। বোঝা গেল বিষয়টা? বোঝা গেল বিষয়টা? বোঝা গেল বিষয়টা? কারো কোনো ডাউট আছে এটুক বিষয় নিয়ে? আপাতত এটুক বলো, এটুক নিয়ে কারো কোনো ডাউট থাকলে আমাকে আগে বলো। ঠিক আছে, এটুকু আগে ক্লিয়ার হবে, তারপর অন্য কথা। এতটা সিস্টেমেটিক্যালি হিস্ট্রি ক্লাস হবে, কোনো কোশ্চেন মিস হবে না। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, ঠিক আছে, পশ্চিমবঙ্গের হিস্ট্রি ক্লাস এইভাবে কেউ করাবে না। দিস ইজ আ গ্যারান্টি ফ্রম মাই সাইড। আর কিছু পারি বা না পারি, আমি জানি কিভাবে পড়াতে হয়, কি করে স্টুডেন্টদের মাথায় থাকতে হয়, এই জিনিসটাই ভালো করে জানি। কারো কোনো ডাউট রয়েছে? ডাউট থাকলে ডাউট বলো, তারপরে হচ্ছে নেক্সটটা দেখছি। বোঝা গেল বিষয়টা? তো এখন আমরা দেখবো যে কমার্শিয়াল ফেসের হচ্ছে পলিটিক্যাল পলিসি। ঠিক আছে, কি কি পলিটিক্যাল পলিসি হচ্ছে ব্রিটিশরা করেছিল সেটা আমরা দেখবো। আমি খাতার মধ্যে টুকে নিয়েছি, আমি খাতা দেখে এই জিনিসটা করছি। ঠিক আছে, পলিটিক্যাল পলিসি। আমি যেই সিকোয়েন্সটা করাচ্ছি এই সিকোয়েন্সটা তোমাদের মুখস্থ করা চাই। আমি যেই সিকোয়েন্সটা দিচ্ছি এই সিকোয়েন্সটা যেন তোমাদের মুখস্থ থাকে, ঠোঁটস্থ থাকে, এটা মাথায় যেন থাকে। ইট শুড বি ইন ইয়োর মাইন্ড। তো সিকোয়েন্সটা অবশ্যই ছোটস্থ থাকবে। পলিটিক্যাল পলিসি আমরা কিভাবে করব, আমরা এখানে যে সিকোয়েন্সটা দিয়ে দিচ্ছি বাট আমরা নর্মালি করব। ঠিক আছে, সবার প্রথমে যেটা আসবে পলিটিক্যাল পলিসির ক্ষেত্রে, রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ, রবার্ট ক্লাইভের সময় কি হবে, বক্সারের যুদ্ধ হয়, পলাশির যুদ্ধ হয়, আর এলাহাবাদের সন্ধি। এলাহাবাদ সন্ধি, ঠিক আছে, এলাহাবাদের সন্ধি কেন ইম্পর্টেন্ট, কিন্তু এটার দ্বারাই বাংলার দিবানি প্রাপ্ত হয়েছিল। তো রবার্ট ক্লাইভের সময় রাজনৈতিক নীতির ক্ষেত্রে আমরা 3টা যুদ্ধ দেখতে পাবো। রাজনৈতিক নীতিটা আমরা কি কি দেখবো, রাজনৈতিক নীতিটা আমরা কি কি দেখবো, যুদ্ধ ও সন্ধি প্লাস অধিগ্রহণ নীতি, অধিগ্রহণ প্লাস নিয়ন্ত্রণ নীতি। কোন একটা রাজ্যকে নিয়ন্ত্রণ করার জন্য কি কি নীতি গ্রহণ করেছে, প্লাস অধিগ্রহণ করার জন্য কি কি নীতি গ্রহণ করেছে, সেগুলো রাজনৈতিক পলিসির মধ্যে আমরা দেখবো। ঠিক আছে, এটা লিখে রাখবে, রাজনৈতিক পলিসির মধ্যে এগুলো দেখবো। তো যুদ্ধ কি কি হয়েছিল এখানে, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এলাহাবাদের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, রবার্ট ক্লাইভ অ্যাকচুয়ালি যদি বলো, রবার্ট ক্লাইভ হচ্ছে গভর্নর ছিল হচ্ছে 1765 থেকে 67 পর্যন্ত। ঠিক আছে, এবং 65 থেকে 67-র মধ্যে শুধুমাত্র এলাহাবাদের সন্ধিটাই হয়েছে, আর বাকিগুলো আগে হয়েছে, তখন গভর্নর অন্য কেউ ছিল। বা রবার্ট ক্লাইভের এখানে হাত ছিল, বিরাট বড় হাত ছিল। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। এই দুটো আমাদের হয়ে গেছে, এলাহাবাদের সন্ধি আমাদের হয়ে গেছে। 2 নম্বর যে আসবে হ্যারি ভার্লিস্ট। এটা টুকে রাখবে, হ্যারি ভার্লিস্ট। হ্যারি ভার্লিস্ট, হ্যারি ভার্লিস্ট কি করেছিল,
হ্যারি বার্নেসের টাইম ছিল 1765 থেকে 1767 থেকে 1769। 67 থেকে 69 পর্যন্ত হ্যারি বার্নেস্টের সময় ছিল, ঠিক আছে। 1767 থেকে 69 এর সময় কি হয়েছে? এর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা হয়েছে, প্রথম অ্যাংলো মাইশের ওয়ার, ঠিক আছে। প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ, ঠিক আছে। হ্যারি বার্নেসটা পরে কি ছিল? কার্টিয়ার ছিল। এই নামগুলো মনে রাখবে, ঠিক আছে, পরীক্ষা কিন্তু কোশ্চেন আসে অনেক সময়। কার্টিয়ার ছিল। কার্টিয়ার কবেকার? কার্টিয়ার হচ্ছে 1769 থেকে 72 পর্যন্ত ছিল, ঠিক আছে। এর সময় তেমন কোনো ঘটনা ঘটেনি উল্লেখযোগ্য, যেটা হচ্ছে মনে রাখার প্রয়োজন আছে, ঠিক আছে। তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা এর সময় ঘটেনি, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে কি আসবে? তারপরে আসবে হচ্ছে আমার ওয়ারেন হেস্টিংস, এটা ইম্পর্টেন্ট। ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। এরা দুটো পোস্ট ছিল। প্রথমত গভর্নর অফ বেঙ্গল, ঠিক আছে। তারপর ছিল হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো দুটো পোস্ট নিয়ে এটা কাজ করেছিল, গভর্নর অফ বেঙ্গল এবং গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে। গভর্নর অফ বেঙ্গল কবে ছিল? 1772 থেকে 1773 পর্যন্ত, ঠিক আছে। স্টিল তুমি হচ্ছে এটা না সম্পূর্ণ এভাবে তোমার লিখে নাও এটা, ঠিক আছে। আমি এটা একসাথেই করে দিচ্ছি, সময় হবে না এখানে, না হলে তোমার জায়গা হবে না, ঠিক আছে। আমি একসাথে করে দিচ্ছি এটা, তোমার লিখে নাও, আমি একসাথে করে দিচ্ছি এটা। এটা করলে আমার ঝামেলা হবে, চলি, ঠিক আছে। আমি এটা টাইম পিরিয়ডটা একসাথেই দিয়ে দিচ্ছি, পরে পড়ানোর সময় বলে দেবো যে কি হয়েছিল না হয়েছিল, ঠিক আছে। তো কি কামড় দিল। তো 1772 থেকে 1785 পর্যন্ত ছিল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এটা লং টেনিওর ছিল, ঠিক আছে। এবং হচ্ছে গভর্নর জেনারেল ছিল ইনি, ঠিক আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এখানে কি কি হয়েছিল? সবার প্রথম যেটা আসবে, একটা গুরুত্বপূর্ণ অ্যাক্ট আসবে, এই অ্যাক্টটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। দিস অ্যাক্ট ইজ ইম্পর্টেন্ট। কি অ্যাক্ট আসবে সবার প্রথমত? রেগুলেটিং অ্যাক্ট অফ 1973। রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট আসবে। দ্বিতীয় জিনিস যেটা আসবে, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার আসবে। প্রথম অ্যাংলো মারাঠা ওয়ার, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ, এবং সেকেন্ড অ্যাংলো মহীশূর ওয়ার, ঠিক আছে। সেকেন্ড অ্যাংলো মহীশূর ওয়ার। আমাদের আজকে টার্গেট থাকবে হচ্ছে অ্যাংলো মহীশূর ওয়ারটা কমপ্লিট করা, নোটও দিয়ে দিচ্ছি আমি তোমাদের, ঠিক আছে। তারপরে আসবে হচ্ছে কর্নওয়ালিস। কি হলো রে? উল্টো পাল্টা লিখছি কেন? কর্নওয়ালিস, কর্নওয়ালিস আসবে, ঠিক আছে। কর্নওয়ালিস কত থেকে কত পর্যন্ত ছিল? এ আসবে 1786-তে, ঠিক আছে। 1786-তে আসবে, 86-তে এসে 93 যাবে, ঠিক আছে। 1786 টু 93 থাকবে। কর্নওয়ালিসের সময় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মে বিশাল মানে পড়তে লাগবে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম যখন আমরা করবো, কর্নওয়ালিসের বেশিরভাগটাই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। তা সত্ত্বেও যুদ্ধের জন্য হচ্ছে ভালো পদক্ষেপ নিয়েছিল তিনি। তার যুদ্ধ যেটা হয়েছিল, সে একটা যুদ্ধই করেছিল, সেটা হচ্ছে তৃতীয় অ্যাংলো মহীশূর ওয়ার। পার্টিকুলারলি কর্নওয়ালিসকে এই কাজের জন্য পাঠানো হয়েছিল, যেটার নাম হচ্ছে তৃতীয় অ্যাংলো মহীশূর ওয়ার, ঠিক আছে। থার্ড অ্যাংলো মহীশূর ওয়ার, এটার জন্য পাঠানো হয়েছিল। অ্যাকচুয়ালি হচ্ছে কর্নওয়ালিস ছিল হচ্ছে আমেরিকার সিভিল ওয়ার যে ছিল। কি মেসেজ এসেছে?
শিওর 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 শিওর, একদম শিওর। কর্নওয়ালিস অ্যাকচুয়ালি আমেরিকার যে সিভিল ওয়ার হয়েছিল সেখানে ফ্রান্স আমেরিকানদের সহযোগিতা করেছিল। আমেরিকার সিভিল ওয়ারের সময় কর্নওয়ালিস হচ্ছে সেখানে সেনাপতি ছিল, সেনা অধ্যক্ষ ছিল অ্যাকচুয়ালি। বাট সেই সময় কর্নওয়ালিস একটা রোগ হয়ে যায়, যেই কারণের জন্য তিনি হচ্ছে সেখানে ঠিকঠাক লিড করতে পারে না, যার জন্য হচ্ছে ব্রিটেন সেই সময় আমেরিকার হাতছাড়া হয়ে যায়। তো আমেরিকাতে কর্নওয়ালিস জানতো যে কেন পরাজিত হয়েছিল, এই কারণের জন্য কর্নওয়ালিসকে বিশাল দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ সরকারের তরফ থেকে, যে তুমি তো আমেরিকাতে তো করতে পারলে না, বা তোমার এক্সপিরিয়েন্স আছে, তুমি জানো আমরা কেন হেরেছিলাম, এখন তুমি ভারতে যাও, ভারতে গিয়ে ভারত জয় করে এসো, পার্টিকুলার টিপু সুলতান নামে যে লোকটা বসে আছে একে বানিয়ে আসো, এ দমছে না। এই কাজের জন্য কর্নওয়ালিসকে পাঠানো হয়েছিল, ঠিক আছে। তো আসে থার্ড অ্যাংলো মহীশূর যুদ্ধ করলো, ব্যক্তিগতভাবে ব্যাটলফিল্ডে গিয়েছিল, ঠিক আছে, এবং টিপু সুলতানকে হারিয়ে টিপু সুলতানকে একদম চুরমার করে ছেড়ে দিল। ফর্মিডেবল পাওয়ার ছিল টিপু সুলতান, ঠিক আছে। কোনো বই ঠিক পড়তে হবে না, আমি যেটা বলছি সেটা করবে, আমি ক্লাসে যেটা করাবো ওটাই করবে, কিন্তু কোনো বই ভালো মতো লেখা নেই, ঠিক আছে। যদি পড়তে চাও জীবন মুখোপাধ্যায় কিনে নেবে, জীবন মুখোপাধ্যায় বই যেটা আছে সেটাই পড়বে, ঠিক আছে। কর্নওয়ালিস গেল, কর্নওয়ালিসের পরে কে আসবে আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। কর্নওয়ালিসের পরে কে আসবে, কর্নওয়ালিসের পরে আসবে জন শোর 1993 থেকে, জন শোর আসবে, ইনার টাইম ছিল হচ্ছে 1993 থেকে, এটা টুকে নেবে সবাই, 1993 থেকে 1998। খুব শান্তিপ্রিয় লোক ছিল এই যে জন শোর, ছিল শান্তিপ্রিয় লোক ছিল, একটা ঝামেলাও করেনি কারোর সাথে, ঠিক আছে। শান্তি মতো এসেছে, শান্তি মতো চলে গেছে, যেন ব্রিটেন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল পছন্দ নেই, খুব একটা দাঁড়িয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে আসবে সবচেয়ে বদমাশ লোক যেটা ছিল, তার নাম ছিল হচ্ছে লর্ড ওয়েলেসলি, ঠিক আছে, 1998 থেকে 1805। ওকে, লর্ড ওয়েলেসলি 1805 পর্যন্ত ছিল, ওকে, 1998 এবং 1805, ঠিক আছে। এর সময় কি কি হয়েছিল, এর সময় হয়েছিল সবার প্রথম যেটা হয় সেটা ছিল হচ্ছে অ্যাংলো মহীশূর ওয়ার, ফোর্থ অ্যাংলো মহীশূর ওয়ার, ফোর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধ। টুকটুক করো না ভাই, কেউ টুকটুক করো না প্লিজ। ও এটা 1798 হবে, সরি এমএসটি, সরি, ঠিক আছে। থ্যাংক ইউ সুমিত, 1798, থ্যাংক ইউ। ফোর্থ অ্যাংলো মহীশূর ওয়ার হয়েছিল, সেকেন্ড অ্যাংলো মারাঠা যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। এবং তার আমলে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে একটা নীতি চলে এসেছিল রাজ্যগুলোর উপর নিজের অধিকার বজায় রাখার জন্য, ঠিক আছে। দেখো দায়িত্ব নিচ্ছে না, কিন্তু রাজ্যগুলোকে পাইলেই গ্রাস করতে পারতো, চাইলেই গ্রাস করতে পারতো, বাট গ্রাস আমি করবো না, যে রাজাগুলো আছে তার আন্ডারেই রেখে দিব, সে সব পরিচালনা করুক, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আগেরটা হবে, ঠিক আছে, আমি করে দিচ্ছি, দাও 1993, 1793, 1793 তো 98, ওকে। একটা বিখ্যাত নীতি নিয়ে এসেছিল যার নাম হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, ছোটবেলায় পড়েছে, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, সাবসিডিয়ারি অ্যালায়েন্স। এটা কে এনেছিল, লর্ড ওয়েলেসলি নিয়ে আসছিল। কিসের জন্য এনেছিল, অপ্রত্যক্ষভাবে ভারতের যে শাসক আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। এটুকু সম্বন্ধে কারো কোনো ডাউট আছে, ডাউট থাকলে বলো। কারো কোনো ডাউট আছে এটুকু সম্বন্ধে, কারো কোনো ডাউট আছে এটুকু সম্বন্ধে, কোনো ডাউট থাকলে বলো। জন শোরের টাইম, জন শোরের টাইম হচ্ছে 1793 থেকে 1798, জন শোর হচ্ছে 1793 থেকে 1798। এটা গেলে হচ্ছে কমার্শিয়াল ফেসের হচ্ছে আমাদের পলিটিক্যাল পলিসি, পলিটিক্যাল পলিসির হচ্ছে একটা বলতে পারো জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড, এটা মুখস্থ করবে, এটা আমি তোমাদের বলবো, এটা মুখস্থ করবে। কেন মুখস্থ করবে, এটা মুখস্থ থাকলে গোটা হিস্ট্রি ক্লিয়ার থাকবে। প্রত্যেকটা ক্ষেত্রেই এটা রিভিশন হিসেবে কাজে লাগাবে, প্রত্যেকটা ক্ষেত্রেই যখন আমরা কোনো পলিসি করাবো
পলিসি করার আগে আমরা এরকম একটা চার্ট বানিয়ে নেবো যে কার আমলে কি পলিসিটা এসেছিল, কে কি পলিসি এসেছিল। সাপোজ এমন কোশ্চেন আসলো, ফিউচারে ইউপিএসসিতে কোশ্চেন দিল, সাপোজ কোশ্চেন দিল তোমার হচ্ছে লর্ড কর্নওয়ালিসকে নিয়ে, ঠিক আছে। লর্ড কর্নওয়ালিসকে ভারতের ফাদার, সিভিল সার্ভিসের ফাদার কেন বলা হয়, বা কোশ্চেন আসলো লর্ড কর্নওয়ালিসের যে ভারতের পলিসিগুলো আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি এবং রাজনৈতিক পলিসি আছে, সেটা নিয়ে আলোচনা করো। রাজনৈতিক পলিসির ক্ষেত্রে সবার প্রথমে চলে আসবে ইয়েস, লর্ড কর্নওয়ালিসকে ভারতে পাঠানো হয়েছিল টিপু সুলতানকে দমন করার জন্য। সেই কারণের জন্য তিনি হচ্ছে থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার টিপু সুলতানের সাথে ঘটায় এবং টিপু সুলতানকে পরাজিত করে, ঠিক আছে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি আসবে। তো এইভাবে যদি ইন্ডিভিজুয়ালি যদি কোনো কোশ্চেন আসে যে এই গভর্নরের কি কি পলিসি ছিল, ওই গভর্নরের কি কি পলিসি ছিল, সেই পলিসিগুলো কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবে। এটা হচ্ছে লাভ হচ্ছে এইভাবে করার, ঠিক আছে। এবং আন্ডারস্ট্যান্ডিংও বেটার হবে, অনেক বেটার হবে আন্ডারস্ট্যান্ডিং অনেক বেটার হবে এইভাবে করলে পরে, ঠিক আছে। বোঝা গেল বিষয়টা। ওয়েলেসলির সময় 1798 থেকে 1805 চতুর্থ অ্যাংলো মাইসোর ওয়ার হয়েছে, চতুর্থ অ্যাংলো মাইসোর ওয়ার বা ইঙ্গো মহীশূর যুদ্ধ। 2 নাম্বার হচ্ছে সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছে। এবং সবার শেষে হয়েছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি, নীতিও এটার আন্ডারে হয়েছিল, ঠিক আছে। সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি, এটা খুব ইম্পর্টেন্ট। অধীনতামূলক মিত্রতা নীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কটা পেলে তোমরা এখানে টোটাল গভর্নর? এ কটাই আমরা করবো, ঠিক আছে। 1 2 3, ঠিক আছে, 4 5 6 7। এই 7টার মধ্যে 5টা ইম্পর্টেন্ট, বাকি দুটো কোনো কাজ করেনি। কার্টিয়ারেরও কোনো কাজ নেই, জন শোরেরও তেমন কোনো কাজ নেই, ঠিক আছে। বাকি 5টা হচ্ছে ইম্পর্টেন্ট। বোঝা গেল?